আলাইকুম। আমি মাজাহারুল ইসলাম শাওন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মহিবুল্লাহ হুজুরের আরেকটি পুরনো ঘটনা। আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো মহিবুল্লাহ হুজুরের, সেই ঘটনাটি আমি মহিবুল্লাহ হুজুর হয়েই আপনাদের কাছে শেয়ার করতে চাই। আহ, আমার কাছে মনে হয় আমি যখন মহিবুল্লাহ হুজুরের জবানিতে আপনাদের সাথে ঘটনা শেয়ার করি, সেটা হয়তো আপনাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয় বা আপনাদের হয়তো একটু বেশি ভালো লাগে, যেটা আমার ধারণা। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ঠিক হুজুর যেভাবে ঘটনাটি শুনেছেন, যেভাবে ঘটনাটিতে অংশগ্রহণ করেছেন, আমি ঠিক সেভাবেই সেই সিকোয়েন্সই আপনাদেরকে ঘটনাটা শোনাবার চেষ্টা করছি। চলুন চলে যাই আমরা সরাসরি মহিবুল্লাহ হুজুরের আজকের ঘটনাতে, যেটা আপনারা আগেও শুনেছেন, যেটা আমার এই চ্যানেলে আমি প্রথমবারের মতো শেয়ার করছি, হয়তো একটু নতুন ভাবে, আরো একটু ডিটেলসে। শুরু করছি মহিবুল্লাহ হুজুরের আজকের ঘটনা। মহিবুল্লাহ হুজুর বলছেন, একদিন আমার কাছে এক ভদ্রলোক আসেন। তিনি আরেকজনের রেফারেন্সে আমার কাছে এসেছেন। সাধারণত আমি মানুষের বিভিন্ন অলৌকিক বা প্যারানর্মাল, আপনারা যাই বলেন, সেসব ঘটনার কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করি। তাই আমার কাছে যারাই আসেন বা যারাই আমার খোঁজে আসেন, আমি এটা ধরেই নেই যে তাদের জীবনে এই ধরনের কোনো সমস্যাই হয়তো ঘটছে। তাই লোকটা যখন এসে আমার কাছে এসে দাঁড়ালো এবং আমাকে যখন বলল যে সে আমার খোঁজে আসছে, আমি দেখতে পাই লোকটা খুবই অসহায়। হতে পারে বিগত কয়েকদিনে তার জীবনে এমন কিছু ঘটেছে যেটা তাকে আজকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। আমি লোকটাকে জিজ্ঞেস করি, ভাই কি সমস্যা, আমাকে কেন খুঁজছেন? লোকটা বলে যে, হুজুর, আমার স্ত্রী গত 2 দিন যাবৎ নিখোঁজ এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের জীবন সংশয়ের মধ্যে আমি অনেক কষ্টে আপনাকে খুঁজে বের করেছি। তখন আমি তাকে বলি যে, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ঘটনা প্রথম থেকে বলুন, গোড়া থেকে বলুন, আমি পুরোটা শুনছি। লোকটার কথার ভেতর এই ধরনের একটা আতঙ্ক ছিল, বা যেটাকে আমি বলতে পারি এমন একটা আকুতি ছিল, যেটা আমাকে আসলে তার ঘটনা শোনার প্রতিও আগ্রহী করে তোলে। এবং লোকটাকে আমি সাহায্য করতে যাচ্ছিলাম, যদি আল্লাহ পাক আমার সহায় হন। এরপর সে লোকটা বলে তার নাম সিরাজ, এবং তিনি একজন ধনী লোক। তার প্রচুর টাকা পয়সা, তার ব্যবসা দেশে তো আছেই, দেশের বাইরেও তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা আছে। সেই ব্যবসার সূত্রেই তার নিজের একটা চা বাগান আছে সিলেটে, এবং সিলেট শহরে তার একটা বিশাল বাড়িও আছে। তার এত পরিমাণ ধন সম্পত্তি যে তার সেই সিলেটের বাড়িতে তার যাওয়া হয় না, কিন্তু তিনি একটা বাড়ি কিনে রেখেছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে তার কি পরিমাণ টাকা পয়সা আছে। যাই হোক, সিরাজ সাহেবের ফ্যামিলিতে তার স্ত্রী, তার ছেলে, তার ছেলের বউ এবং তার 8-9 বছরের এক নাতি আছে। সিরাজ সাহেব গত 6 মাস আগে তার একটা ব্যবসায়িক প্রয়োজনেই তার কিছু টাকার প্রয়োজন হয়। ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীদেরও মাঝে মধ্যে আসলে ভালো পরিমাণ টাকার প্রয়োজন হয়। যাই হোক, সেই প্রয়োজনে তিনি তার সিলেটের সেই বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিলেন। তাই তিনি 6 মাস আগে তার ছেলে রফিককে বলেন যে, রফিক, তুমি আহ, সিলেটে যাও, সিলেটে গিয়ে আমাদের সিলেটের সেই বাড়িটা বিক্রি করে দিয়ে আসো। তখন রফিক বলে যে, বাবা, দরকার কি, আছে থাকুক না, সম্পত্তি বিক্রির কি দরকার? তখন আমি তাকে বলি যে, আমি যেটা বলি সেটাই করো, বেশি কথা বলো না। আমি তাকে আরো একটা বিষয়ে বলি, সেটা হচ্ছে, তুমি সিলেটে গিয়ে ওই বাড়িতে উঠবে না, তুমি সরাসরি হোটেলে উঠবে, হোটেলেই থাকবে, এবং যতদিন পর্যন্ত ওই বাড়ি বিক্রি না হচ্ছে তুমি সিলেটেই থাকবে, কিন্তু ভুলেও ওই বাড়িতে থাকবে না। তো এই কথা শুনে রফিকের মনে একটু সন্দেহ হয়, এবং তখন সে সিরাজ সাহেবকে কিছু বলেন না, কারণ হয়তো ওই সাহস তার ছিল না। রফিক তার বাবার কথা মতো কয়েকদিন পরেই সিলেট রওনা হয়ে যায় তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে। রফিকরা ঢাকা থেকেই সিলেটে হোটেল বুক করে রেখেছিল, তাই তারা সরাসরি গিয়ে হোটেলে ওঠে। হোটেলে ওঠার পর রফিক তার বাবার কথা দেওয়া কথা বা বাবার কথা মতো সেই হোটেল বিক্রির জন্য তোড়জোড় শুরু করে, সরি, সেই বাড়ি বিক্রির জন্য তোড়জোড় শুরু করে।
তো বাড়িটা বিক্রি করবার আগে রফিকের হঠাৎ মনে হয় যে আচ্ছা, এই বাড়িটা তো কোনোদিন দেখলাম না, তো বাড়িটা একটু দেখে আসি। তো এই চিন্তা করে রফিক সেই বাড়িটা দেখতে যায়, এবং বাড়িটা দেখতে গিয়ে রফিকের এত ভালো লাগে, সে চিন্তা করে যে সিলেটে সে যে কয়দিন থাকবে সে এই বাড়িতেই থাকবে, তার বাবাকে জানাবার দরকার নেই। যেই কথা সেই কাজ, রফিক তার স্ত্রী তার সন্তানকে নিয়ে চলে আসে এই বাড়িতে। এই বাড়িতে যে কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকার রফিককে বারবার মানা করছিল যে স্যার আপনারা এই বাড়িতে থাকেন না, সমস্যা আছে। কি সমস্যা? আছে কিছু সমস্যা স্যার, আপনি থাকেন না স্যার, রিকোয়েস্ট, বড় সাহেব জানলে আমার চাকরি থাকবে না। তখন রফিক সে কেয়ারটেকারের কথা কিছুই শুনলো না, সে টোটালি তাকে ইগনোর করে তার ফ্যামিলি নিয়ে চলে আসলো এখানে থাকতে। রফিকের স্ত্রী জেসমিন এতে আসলে স্বামীকে মানাও করলো না, এবং তাদের যে ছেলে ছিল যার নাম নাহিদ, সেই নাহিদেরও বাসাটা খুব ভালো লাগে। যাই হোক, 2 দিন তারা সেই বাসাতে ছিল, কোনো ধরনের সমস্যা হয়নি। তৃতীয় দিন রাতের বেলা রফিক একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে তিনি একটা চা বাগানের ভেতরে দাঁড়িয়ে আছেন। এমন সময় কিছু কালো আলখেল্লা পরা লোক তার বাবা, মা এবং স্ত্রীর গলায় শিকল পরিয়ে টেনে হিচড়ে তার সামনে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এবং তাদের আতঙ্কিত বা ব্যথাতুর যে চাহনি, সেটা রফিক অবাক হয়ে এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে। ব্যাপারটা তার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে সে যে চোখের সামনে যেটা দেখছে সেটা সে বিশ্বাস করতে পারছে না। এক পর্যায়ে সে ছোটার চেষ্টা করলো তাদের ধরার জন্য, কিন্তু সে আতঙ্কিত হয়ে লক্ষ্য করে 4টা হাত তাকে পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সে শুধু তাকিয়ে হাতই দেখতে পাচ্ছে, কিন্তু হাতের সাথে থাকা বাকি অংশ সে দেখতে পাচ্ছে না। সে দেখছে মাত্র 4টা হাত, শুধু হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রফিকের শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার রইল না। রফিক দেখলো সে অবয়বগুলো তার মা, বাবা এবং তার স্ত্রীকে টেনে ধরে নিয়ে গিয়ে একটা লাঠির সাথে বাঁধলো। একটা বিশাল কয়েকটা লাঠি ছিল একসাথে, যেগুলোর সাথে তাদের 3জনকে বাঁধলো। বাঁধার পর সেই অবয়বটা হাতে কিছু তরল পদার্থ নিয়ে এগিয়ে যাচ্ছিল তার মা, বাবা এবং স্ত্রীর দিকে। রফিকের হঠাৎ মনে হয় সে হয়তো তাদের গায়ে আগুন দেবে, কারণ সেই অবয়বটার আরেকটা হাতে একটা মশাল ছিল। সে অবয়বটা এক মুহূর্ত রফিকের দিকে মাথা ঘুরিয়ে তাকায়। রফিক এবং সে অবয়বটার একটা চোখাচোখি হয়, এবং রফিক আতঙ্কিত হয়ে দেখে সে অবয়বটা তার মা, বাবা এবং স্ত্রীর গায়ে সেই তরল পদার্থটা ছিটিয়ে দিচ্ছে। তার মা, বাবা, তার স্ত্রী তার দিকে তাকিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চাচ্ছে। তারা তাকে বলছে সে যাতে তাদের বাঁচায়। রফিক অসহায়ের মতো সেখানে দাঁড়িয়েছিল। এরপর সেই অবয়বটা তার মা, বাবা এবং স্ত্রীর দিকে সেই মশালটা ছুঁড়ে মারে। রফিক দেখতে পায় তার পরিচিত, তার সব থেকে কাছের মানুষদের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং তারা মরণ চিৎকারে চারপাশ ভারী করে তুলছে। রফিক আবার তার শরীরকে ভালোভাবে নাড়িয়ে তাদের দিকে ছুটিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সে দেখে সে মুক্ত। তাকে যে 4টা হাত ধরে রেখেছিল সেগুলো এখন নেই। রফিক দৌড় দিয়ে তার বাবা মার কাছে গিয়ে যখন দাঁড়ায়, সে গিয়ে দেখতে পায় তারা পুড়ে ছাই হয়ে গেছে। পাশেই দাঁড়িয়ে ছিল সেই অবয়বটা। রফিক লক্ষ্য করলো মাথা থেকে ধীরে ধীরে সেই অবয়বটা, যেটা সে ঘোমটার মতো দিয়ে রেখেছিল, সেটা খুলে ফেললো, এবং দেখতে পায় সেই অবয়বটার চুল প্রায় মাটি স্পর্শ করছে। মুখে কোনো মাংস নেই, তার অক্ষিকোটরটা খালি, এবং মুখের চামড়া ঝলসানো। খুব তীক্ষ্ণ ও রাগ হয়ে সে রফিকের দিকে তাকিয়ে আছে আর বলছে, जो तूने देखा है वो सचमुच होगा, तेरे और तेरे परिवार के साथ।
हर एक काम का अंजाम भुगतना पड़ेगा। এই স্বপ্ন দেখে রফিক চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। রফিকের স্ত্রী তখন তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, সমস্যা কি? তখন সে বলে যে না কিচ্ছু না, দুঃস্বপ্ন দেখেছি। এই কথা বলে তারা সেদিনের মতো ঘুমিয়ে যায়। তার একদিন পর রফিক বাসায় ছিলেন না। রফিকের স্ত্রী জেসমিন বারান্দায় বসে আছেন এবং তিনি দেখছেন নিচে তার ছেলে নাহিদ খেলা করছে। জেসমিন আশেপাশের দৃশ্য দেখছিল এবং তার ছেলের দিকে নজর রাখছিল। এক পর্যায়ে জেসমিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, সেটা হচ্ছে তার ছেলে নাহিদ হঠাৎ খেলতে খেলতে এক জায়গায় দাঁড়িয়ে আছে একটা ঝোপের কাছে, এবং সেখানে সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত এবং সে কিছু একটা দেখছে। কোনো মানুষ কোন একটা জায়গায় এতক্ষণ একইভাবে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই ব্যাপারটাতে জেসমিন একটু কৌতূহল ফিল করলো। সে তার ছেলেকে ডাক না দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। সে বারান্দায় দাঁড়িয়ে যে ব্যাপারটা বুঝলো সেটা হচ্ছে নাহিদ হয়তো সেখানে থাকা কিছু একটার সাথে বা কারো সাথে কথা বলছে। এটা দেখে জেসমিন দ্রুত বারান্দা থেকে নিচে নামে। নিচে নেমে সে যখন তার ছেলের কাছে এগিয়ে যায় এবং ছেলের আহ, সামনে দেখার চেষ্টা করে যে কার সাথে কথা বলছে, সে কাউকে দেখতে পাচ্ছিল না। সে গিয়ে তার ছেলে নাহিদের কাঁধে একটা হাত রাখে এবং কাঁধে হাত রাখার পর নাহিদ এমন ভাবে চমকে ওঠে যেটা দেখে মনে হয় যে সে হয়তো ঘুমিয়েছিল, এখন একটু আগে ঘুম থেকে জাগলো। জেসমিন তার ছেলেকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি কার সাথে কথা বলো? নাহিদ বলে কারো সাথে না। জেসমিন জিজ্ঞেস করে তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করছো? ও বলে কিছু না। জেসমিন আর কথা বাড়ায় না। পরে রফিক যখন বাসায় আসে তখন জেসমিন রফিককে এই কথা বলে। রফিক বিষয়টাতে পাত্তা দেয় না, সে বলে ছোট মানুষ, এটা নিয়ে এত মাথা ধরার কিছু নাই। এই কথা বলে রফিক সরাসরি জেসমিনকে ইগনোর করে। সেদিন রাতে জেসমিন রান্নাঘরের কাজ শেষ করে বেসিনে হাত ধুচ্ছিল। হাত ধুতে ধুতে জেসমিন যখন আয়নার দিকে তাকায়, আয়নার দিকে তাকিয়ে সে চমকে ওঠে। সে দেখে তার পিছে দাঁড়িয়ে আছে ঘোমটা দেওয়া কেউ একজন, এবং যে দাঁড়িয়ে আছে সে অনেক লম্বা দেখতে। এটা দেখার সাথে সাথে জেসমিন যখন পেছনে ঘুরে তাকায় সে দেখতে পায় সেখানে কেউ নেই। জেসমিন মনে করে এটা কি তার মনের ভুল, এরকম ভুল তো তার কখনো হয়নি। যাই হোক, পুরো ব্যাপারটাকে সে ইগনোর করে হাত ধুয়ে সে যখন রুমের দিকে যাচ্ছিল তখন আবার সে আয়নার দিকে একটা ঝলক তাকায় এবং এবার আবার সে দেখতে পায় যে সেই অবয়বটা আবার দাঁড়িয়ে আছে। এবার সে যখন পেছনে ঘুরে তাকায় তখন কিন্তু সে আসলেই দেখতে পায় তার সামনে একটা কেউ দাঁড়িয়ে আছে যে লম্বা একটা ঘোমটা দেওয়া, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখন সে অবয়বটা মহিলা গলায় বলে, बस इतने में डर गया, जा अपने घर पे और देख तेरे पति के साथ क्या हो रहा है। জেসমিন একটা চিৎকার দিয়ে তার রুমের দিকে দৌড়ে আসেন। তিনি দেখেন কিছু অবয়ব তার স্বামীর হাত পা ধরে আছে, আর সেই মহিলা অবয়বটা রফিককে গলা থেকে বুক পর্যন্ত ছুরি দিয়ে চিরে ফেললো। তার কণ্ঠনালী থেকে একটা টান মেরে ফুসফুস কলিজা সব বের করে ফেললো। আর রফিক মরণ যন্ত্রণায় চিৎকার করছে, কাতরাচ্ছে। আর সেই মহিলা জেসমিনকে লক্ষ্য করে বলে, हमारे दर्द के सामने इस दर्द कुछ नहीं है, बुला उस चार्ज को, उसके हर काम का हिसाब लूंगी। এবার জেসমিন একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে তিনি লক্ষ্য করেন তার স্বামী তার পাশেই বসে আছে এবং তার পাশে ডাক্তারও আছে। ডাক্তার বলেন তিনি মা হতে যাচ্ছেন। আসলে সেই রাতে রফিক ছিল তার বাথরুমে। বাথরুম থেকে জেসমিনের চিৎকার শুনে বের হলে তিনি তাকে অজ্ঞান অবস্থায় পান। জেসমিন রফিককে সব বলেন এবং জেসমিন এই কথাও বলেন রফিক স্বপ্নে মহিলাটার যে বিবরণ দিয়েছিল এবং সে যে মহিলাকে দেখেছে সেই মহিলা একই একই তার
মানে অবয়বটার যে পোশাক ছিল বা তাকে দেখতে যেরকম লাগছিল পুরোটাই এক। রফিক বুঝতে পারে যে একজন হুজুর আনা দরকার। তিনি এবার বিশ্বাস করা শুরু করেন যে সবাই যে মানা করছিল এ বাড়িতে আসতে তার পেছনের কারণ বোধহয় এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলোই। তিনি একটা হুজুর নিয়ে আসেন, সেই হুজুর এসে বাড়িটা বন্ধ করে দেন। এরপর কিছুদিন ভালোই যাচ্ছিল। রফিকও খুব তোড়জোড় করছিল বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু তিনি ভালো খদ্দের পাচ্ছিলেন না। এর বেশ কয়েকদিন পর একদিন বিকেল বেলা তারা স্বামী স্ত্রী উভয় লক্ষ্য করেন যে নাহিদ কেমন জানি চুপচাপ হয়ে গেছে। এই ছেলেটা খুবই প্রাণচঞ্চল ছিল এবং সে একাই পুরো ঘর মাতিয়ে রাখতো, কিন্তু এখানে আসার পর, বিশেষ করে এই বাসায় ওঠার পর থেকেই সে কেমন জানি চুপচাপ হয়ে গেছে। এবং সে যখন একা থাকে তখন সে যেন কার সাথে কথা বলে। তো সেদিন বিকেলে তারা দেখেন বাগানের এক কোণার দিকে নাহিদ আবার দাঁড়িয়ে আছে। তারা নাহিদকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু নাহিদ কোনো ধরনের সাড়া দেয় না। সাড়া না পেয়ে যখন নাহিদের সামনে গিয়ে ওরা আবার তাকে কাঁধে হাত দিয়ে তার হুঁশ ফেরাবার চেষ্টা করে, তখন নাহিদ এমন একটা ভাব করে যে সে যে কিছুই হয়নি। রফিক আর জেসমিন তখন নাহিদকে কিছুই বলে না, কিন্তু তাদের মধ্যে যে সন্দেহটা ছিল সেটা পাকাপোক্ত হয়। তারা চিন্তা করে যে এখন থেকে নাহিদের দিকে তারা নজর রাখবে। এবং রাতের বেলা নাকি তার রুম থেকে কথার আওয়াজ পাওয়া যায়। তো তারা চিন্তা করে যে আজকে রাতের বেলা তারা দেখবে আসলে নাহিদ কি করে। তাদের খুব টেনশন হচ্ছিল পুরো ব্যাপারটা নিয়েই। তখন তারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে গত রাতে তার মা অর্থাৎ জেসমিন যখন চিৎকার করছিল তখনও কিন্তু নাহিদ তার রুম থেকে বের হয়নি, যেখানে নিচের গার্ড পর্যন্ত উপরে চলে এসেছিল যে কি সমস্যা কি এটা জানার জন্য। কিন্তু নাহিদ যে পাশের ঘরে ঘুমায় সে উঠল না। তাই রফিক এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেয় যে আজকে রাতে তারা দেখবে যে নাহিদ কি করে। তারা ঘুমের ভান ধরে পড়ে রইল তাদের রুমে। রাত যখন 2টা বাজে তখন রফিক এবং জেসমিন চুপে চুপে তাদের ছেলের ঘরে যায় এবং খুব ধীরে ধীরে তার রুমের দরজাটা একটু ফাঁক করে দেখার চেষ্টা করে যে নাহিদ কি করে। তারা দেখে নাহিদ এমন ভঙ্গিতে তার বিছানায় বসে আছে যেটা সাধারণত নামাজ পড়া অবস্থায় সিজদা থেকে উঠে আমরা যেভাবে বসি অনেকটা সেভাবে। আর নাহিদের সামনে একজন বসে আছে, তাকে দেখতে দরবেশের মতো লাগছে। সে নাহিদের সাথে কথা বলছে, নাহিদ হাসছে, সেই লোকটাও হাসছে। আর পাশে সেই মহিলা অবয়বটাকে তারা দুইজন দেখে চমকে ওঠে, যেই মহিলা অবয়বকে জেসমিন এবং রফিক দুজনেই চেনে। এবং তারা আরো দেখতে পায় যে পিছনে আরো অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো ঝলমল করছিল। নিজের সন্তানের এই অবস্থা দেখে জেসমিন সহ্য করতে পারে না, সে একটা চিৎকার দিয়ে ওঠে। এমন সময় সবাই সেখান থেকে উধাও হয়ে যায়। জেসমিন দৌড়ে এসে তার ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, আমরা আর এই বাড়িতে থাকবো না, কালই এখান থেকে আমরা চলে যাব। সেই রাতে তারা নাহিদকে তাদের সাথেই রাখে। নাহিদকে যখন এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়, নাহিদ বলে, দাদুটা খুব ভালো, আমাকে অনেক পছন্দ করে। জেসমিন চুপ করে তার সন্তানকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। এমন সময় হঠাৎ তাদের সামনে সেই মহিলা এসে পড়ে, আর সাথে ছিল অনেকগুলো এন্টিটি। সেই অবয়বগুলোর মধ্যে একজন নাহিদকে পাশের বিছানায় বসায় আর রফিকের সামনে এসে দাঁড়ায় আর বলে, তেরে পত্নী কো बोल, हमारे इजाजत के बिना तुम लोग यहाँ से कहीं नहीं जा सकते और इस बारे में सोचना भी मत। नाहिद हम लोगों के साथ रहेगा, बुला सिराज को, अगर हिम्मत है तो अपनी नस्ल को बचा के दिखा। এই কথা বলে তারা চলে যায় সেখান থেকে। এর পরদিন রফিক সেই হুজুরকে ডাক দেন, যে হুজুরকে দিয়ে তিনি একবার ঘর বন্ধ করিয়েছিলেন। সেই হুজুর বাসায় আসার পর তিনি
বিভ্রান্ত হয়ে যান, আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি বলেন, আপনারা এই বাসা যত দ্রুত সম্ভব ছেড়ে দেন। এখানে যারা আছে, যাদেরকে আমি প্রথমবার এসে তাদের অস্তিত্ব অতটা অনুভব করতে পারিনি বা বুঝতে পারিনি যে সমস্যাটা এতটা সিরিয়াস, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। আপনারা যত দ্রুত পারেন এই বাসাটা ছেড়ে দেন। এই কথা বলে হুজুর সেই দিনের মতো চলে যায়। তখন তারা চিন্তা করেন, এই বাড়ি বিক্রি হোক বা না হোক, তারা এখান থেকে চলে যাবে। যা থাকে কপালে, এখানে এক মুহূর্ত থাকা সম্ভব না। এই চিন্তা ভাবনা করে রফিক এবং জেসমিন যখন সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন, তখন তারা দেখতে পান নাহিদকে পাওয়া যাচ্ছে না। পুরো বাড়ি খোঁজা হলো, কিন্তু সে কোথাও নেই। আশেপাশে সব জায়গায় খোঁজা হলো, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নাহিদকে পাওয়া গেল না। এই অবস্থায় হঠাৎ জেসমিন ছাদে কিছু একটা শব্দ শুনতে পায়। সে দৌড়িয়ে ছাদে ওঠে। ছাদে উঠে সে দেখে নাহিদ, যার এক হাত সেই মহিলা আর অন্য হাত সেই দরবেশ ধরে রেখেছিল, তারা দাঁড়িয়ে আছে নাহিদকে মাঝখানে নিয়ে। এবার জেসমিন কান্না জর্জরিত কণ্ঠে তার ছেলেকে ফেরত চায়। তখন সেই মহিলাটা বলে ওঠে, মাত্র ले तेरे औलाद को, पर इस घर को छोड़ के जाने के बारे में सोचना भी मत। এই সময় রফিক আসে ছাদে। সেই মহিলা রফিকের দিকে লক্ষ্য করে বলে, सिराज और उसकी औरत को हर काम का परिणाम देने का समय हो गया है। এই কথা বলে তারা চলে যায়। এইদিকে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, অনেকদিন যাবৎ সিরাজের স্ত্রী অর্থাৎ রফিকের মা তার ছেলে বা ছেলের বউ নাতিকে দেখে না। তাই তিনি চিন্তা করেন তিনি ঢাকা থেকে সিলেট চলে আসবেন তাদের দেখার জন্য, তাদেরকে একটা সারপ্রাইজ দেবেন। সিরাজের স্ত্রী যখন সিলেট আসেন, সিলেট এসে তিনি শুনতে পান তার ছেলে, ছেলের বউ এবং নাতি হোটেলে ওঠেনি, তারা তাদের সেই বাড়িতে গিয়ে উঠেছে। এই কথা শুনে তিনি খুবই আতঙ্কিত হয়ে যান। তিনি সে বাড়িতে চলে আসেন। তিনি এসে জানতে পান, তিনি এসে রফিককে বলেন যে সে কেন এই কাজটা করেছে। তখন রফিক তার মার কাছে তার মাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং সে তার সাথে ঘটা সবকিছুই তার মাকে বলে। বলে রাখা ভালো, এইসব বিষয়ে তার রফিকের মা বাবাকে কিন্তু রফিক কিছুই এখন পর্যন্ত জানায়নি। এই প্রথম সে তার মাকে এই বিষয়ে জানালো। রফিকের এই কথা শুনে তার মা চিন্তা করেন যে আচ্ছা, যেহেতু সব সমস্যার উৎপত্তি হচ্ছে সিরাজ এবং তাকে নিয়ে, অর্থাৎ তার স্বামী এবং তাকে দিয়ে, যদি তাদের জন্য তার ছেলে বা ছেলের বউ বা তার নাতির যদি জীবন বাঁচে, তাহলে সেটাই হওয়া উচিত। এর থেকে এই সমস্যার আর কোনো সমাধান তিনি খুঁজে পাচ্ছেন না। তাই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই স্যাক্রিফাইস করবেন। রফিক তার মাকে বারবার মানা করে যে তুমি এই বাড়িতে থেকো না, চলো আমরা, তুমি দরকার হলে হোটেলে থাকো। কিন্তু তারপরও রফিকের মা জিদ করে, কারণ কোনো মাই তার সন্তানকে বিপদে দেখতে পারে না। তাই তিনি সেই দিন সেখানে থাকারই সিদ্ধান্ত নেন। এদিকে তারা ভাবছিলেন যে তারা কিভাবে সিরাজ সাহেবকে ব্যাপারটা জানাবে। সেদিন রাতের বেলা হঠাৎ করেই সবাই যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা রফিকের মায়ের ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পান। যে চিৎকারে রফিক এবং তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারা দৌড়ে তার মায়ের ঘরে যান এবং দেখেন সেই মহিলা অবয়বটা তার মাকে শূন্যে তুলে মাটিতে একটা আছাড় মারল এবং আবার উঠিয়ে আবার মাটিতে আছাড় মারল। বেশ কয়েকটা আছাড় মারার পর তার মাকে গলা ধরে দেয়ালে ঝুলিয়ে রাখলো এবং তার মাথা দেয়ালে ঠোকা শুরু করলো। সবাই দেখতে পায় রফিকের মা তার কাপড় নষ্ট করে ফেলেছে, আর নাক মুখ দিয়ে অঝরে রক্ত পড়ছে। রফিক সেখানে তার মাকে এই অবস্থায় দেখে সে মা বলে তার দিকে ছুটে যায়। রফিককে তখন তার গলা ধরে কেউ একজন দেয়ালের দিকে ছুঁড়ে ফেলে। এবার জেসমিন চিৎকার দিয়ে উঠলে একটা অবয়ব টেবিল তুলে জেসমিনের দিকে যখন ছুঁড়ে মারবে বলে স্ট্যান্স নেয়, ঠিক তখনই বিদ্যুৎ বেগে সেই দরবেশ এসে সামনে দাঁড়ায় আর বলে, নেহি,
इसको नहीं, ये बेकसूर है। তখন সে অবয়বটা টেবিলটা ফেলে সেখান থেকে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর সব ঠান্ডা হলে রফিক তার মাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানা যায় তার মার কোমর ভেঙে গেছে। রফিক দ্রুত তার মাকে চিকিৎসার ব্যবস্থা করে কয়েকদিন সেখানে থেকে তত্ত্বাবধান করে সবকিছু ঠিকঠাক করে তিনি ঢাকা চলে যান তার বাবাকে বিষয়টা জানাবার জন্য। রফিক একটু ভয়ও পাচ্ছিল যে তার বাবাকে সে কিভাবে এই কথাগুলো বলবে, কারণ আহ, তিনি এখন তার বাবা প্রথমেই মানা করেছে যে ওই বাড়িতে গিয়ে উঠো না। তিনি তার বাবার কথার অবাধ্য হয়ে সেই বাড়িতে উঠেছেন। ওঠার পর এত কিছু হয়ে গেল। এত কিছু হয়ে যাওয়ার পর তিনি তার বাবাকে কিছুই জানাননি। এখন তিনি সব সমস্যা তৈরি করে আবার তার বাবার কাছে এসেছেন তার সমাধান চাওয়ার জন্য। তাই সে একটু ভয়ের ভেতরে ছিল। এদিকে সিলেটে জেসমিন, নাহিদ এবং রফিকের মা তারা তিনজনই ভয়ে তাদের সময়টা পার করছিলেন। সেদিন রাতের বেলা তারা তিনজনই একই রুমে একে অপরকে পাশাপাশি রেখেই বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের রুমে প্রবেশ করে সেই দরবেশটা আর সেই মহিলাটা। তখন সেই দরবেশটা জেসমিনকে লক্ষ্য করে বলে, বেটি, তুম নাহিদ কো লেকর ইস রুম সে চলি যাও। তখন রফিকের মা অসুস্থ ছিলেন। তো জেসমিন বলেন, আল্লাহর দোহাই লাগে আমাদের ছেড়ে দেন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন সেই মহিলা বলে, हाँ तूने कुछ नहीं किया, पर तेरे सास और ससुर ने किया है। ठीक है, हम उसको कुछ नहीं करेंगे। तू अपनी ससुर को बोल, और तब तक तेरे सास हमारे साथ ही रहेगा। अब तू जा यहाँ से। জেসমিন তখন তখন নাহিদকে নিয়ে বেরিয়ে যায় সে রুম থেকে। আর সকাল হলে জেসমিন তার শাশুড়ির ঘরে গিয়ে দেখেন সেখানে তার শাশুড়ি নেই। একটা মহিলা যার কিনা কোমর ভেঙে গেছে, যে মহিলা নিজে একা চলাফেরা করতে পারেন না, সেই মহিলা এত রাতের বেলা একা একা কোথায় চলে যাবেন? তাই জেসমিনের বুঝতে বাকি রইল না যে এর পেছনে হাত আছে সেই দরবেশ এবং সেই মহিলা অবয়বটির। তিনি হতভম্ব হয়ে যান। তিনি কি করবেন, কিভাবে সবকিছু ম্যানেজ করবেন তিনি বুঝতে পারছিলেন না। তিনি রফিককে পুরো ব্যাপারটা জানায়। রফিক তার বাবাকে যখন ফেস করে তার কিছুক্ষণ আগে সে জানতে পারে যে তার মা নিখোঁজ। রফিক যখন তার বাবাকে সবকিছু জানায়, সবকিছু জানাবার পর সিরাজ প্রথমে তার ছেলেকে কষে এক থাপ্পড় মারে। সে তার উপর এতটাই রাগ করে যে সে বলে যে তুমি আমার কথা শুনলেই না, এবং তোমার কারণে আমার স্ত্রীকে এখন পাওয়া যাচ্ছে না, এবং পরিবারের সবাই জীবনের ঝুঁকির মধ্যে পড়ে গেছে, আর তাকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। এখন সে এতটুকু বুঝতে পারছে সিরাজ যে তার সেই জায়গায় যেতে হবে, এবং সেখানে গেলে তিনি যে আবার ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি নেই। রফিক এক পর্যায়ে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আসলে সমস্যা কি, সেই বাড়ির কি সমস্যা? সিরাজ তার ছেলের দিকে তাকায় কিন্তু কিছুই বলে না। এরপর সিরাজ জানে যে আসলে এই সমস্যার সমাধান করতে হলে কোনো একজন এমন মানুষকে খুঁজে তার বের করতে হবে যে এই সব বিষয় সম্পর্কে জানে, যার এইসব বিষয় সম্পর্কে এক্সপেরিয়েন্স আছে, যে আসলেই তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। একজন আলেমকে লাগবে, একজন দায়ী ব্যক্তিকে লাগবে যে আল্লাহর কালামের মাধ্যমে এইসব সমস্যার সমাধান করতে পারেন। তা না হলে তিনি জীবিত থাকতে পারবেন না। তাই তিনি অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত মহিবুল্লাহ হুজুর অর্থাৎ আমার খবর পায়, খোঁজ পায়। এতক্ষণ আমি আপনাদের শোনালাম যে কিভাবে সিরাজ সাহেবের ফ্যামিলি এই সমস্যার বললেন, এবং সিরাজ যেভাবে আমার কাছে তার ঘটনাগুলো শেয়ার করেছেন বা বলেছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি সব কথা শোনার পর তাদের বলি, আচ্ছা ঠিক আছে আপনারা এখন যান, আমি আপনাদের আগামীকাল জানাবো আমি আসলে কি করতে পারি। এরপর আমি সিরাজ সাহেবরা যাওয়ার আগে তাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, আপনি তো হয়তো কিছুটা হলেও জানেন যে
সমস্যাটা কি কারণে হচ্ছে? আপনার কি মনে হয় বা আপনি কি জানেন সেটাও তো বললেন না। তখন সিরাজ সাহেব বলেন যে তিনি যখন সেই বাড়িটা করেন বা কেনেন, তখন তিনি যখন সেখানে থাকতে যান তখনই তিনি বুঝতে পারেন যে এখানে কিছু সমস্যা আছে। তখন তিনি এক কবিরাজকে যখন এখানে নিয়ে আসেন, তখন তিনি, অর্থাৎ সেই কবিরাজ বলে যে এই বাড়িটা নির্মিত হয়েছে শ্মশানের উপরে এবং এই জমিটার প্রতি অনেক বদ জিন আকৃষ্ট আছে, তাই এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন সিরাজ সাহেব সেই 25-26 বছর আগে সেই বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপর আর তিনি কখনো সেখানে যাননি। তখন আমি তাদের বলি যে আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আপনাদের জানাবো। সেদিন রাতের বেলা আমি আমার দাদা ভাইদের ডাকি। দাদা ভাইদের ডাকার পর তারা চলে আসেন। আমি তাদের সব কথাই বলি। বলার পর সেই দাদা ভাইরা বলেন যে তুমি যাও সে বাড়িতে, কিন্তু যাবে 3 দিন পর। আর এই 3 দিন তুমি রোজা রাখবে এবং চতুর্থ দিন তুমি সেই বাড়িতে যাবে। আমি তাদের বলি আপনারা কি কোনো খোঁজ খবর নিতে পারবেন না এই বিষয় সম্পর্কে? তখন দাদা ভাইরা বলেন যে আমরা চাই যে তুমি নিজে নিজেই এর সমাধান করো। তাই আমি দাদা ভাইদের কথা মতো 3 দিন রোজা রাখি। এরপর চতুর্থ দিন আমি চলে যাই সিলেটের সেই বাড়ির উদ্দেশ্যে। আমি যখন বাড়ির সামনে গিয়ে দাঁড়াই তখনই আমি বুঝতে পারি যে এই বাড়ির ভেতরে অনেক জিন্নাতের বসবাস। আমি সেই বাড়ির সামনে মেন যে দরজা, তার সামনে গিয়ে দাঁড়াই এবং একটা সালাম দিই। দরজাটা খুলে যায়, হয়তো কেউ একজন খুলে দেয়। আমি যখন ভেতরে প্রবেশ করি তখন কেউ একজন বলে, আপ জিসকো ঢুন রেহে হো ও উপর হ্যায়। এটা বলে রাখা ভালো, আমি যখন সেই ঘরে প্রবেশ করি বা সেই বাড়িতে প্রবেশ করি তখন আমি কাউকেই দেখতে পাইনি। সবকিছু খালি ছিল। আমি দোতলায় চলে যাই। দোতলায় গিয়ে একটা বড় ড্রয়িং রুমের ভেতর আমি দেখতে পাই একজন দরবেশ বসে আছেন। দরবেশ এ কারণে বলছি কারণ তার বেশভূষা দেখে দরবেশই মনে হচ্ছিল, এবং তার পাশে দাঁড়িয়ে আছে একটা মহিলা অবয়ব, যার বর্ণনা আমি আগেও শুনেছি, এবং আশেপাশে আরো কিছু এন্টিটি দাঁড়িয়ে ছিল সেখানে। তখন সেই দরবেশ রূপী লোকটা আমাকে সালাম দেয় এবং আমাকে বলে, বেটা তুম ইধার কিস লিয়ে। তখন আমি সেই দরবেশকে বলি যে আপনি কি আমাকে চেনেন? তিনি মাথা নাড়ান। তখন আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কারা, আর কেনই বা সিরাজ সাহেবের এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন? তখন সেই দরবেশ জিনটা আমাকে বাংলাতেই উত্তর দেয় এবং বলে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব যদি তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তখন সে আমাকে একটা প্রশ্ন করে। সে সময় সে বলে ওঠে, আচ্ছা ছেলেটি তো জানে যা সে খুঁজে বেড়ায় তা সে কখনোই পাবে না, তবু কেন অন্ধকারে অন্ধকারে সে তার খোঁজ করে? একটা ইনসান হয়ে কেন ইনসানদের মাঝে চলাফেরা করার সময় দুহাত কপালে দিয়ে হাঁটে? আমি এই প্রশ্ন শুনে কান্না করে দেই। আর তখন সেই দরবেশ রূপী জিনটা বলে, জানো, কিছু প্রশ্নের উত্তর দেওয়ার থেকে কলিজা ছিঁড়ে দেওয়া ভালো। তখন আমি উঠে পড়ি আর চলে আসবো বলে স্থির করি। তখন সেই দরবেশটা বলে, মেরা নাম হারতুম, बेटा इतना ही जान लो, वो लोग अपना किया काम का जुर्माना दे रहे हैं। এরপর আমি আর সেখানে বসে থাকতে পারিনি। আমি সেখান থেকে উঠে চলে আসি। সেই বাড়ি থেকে বেরিয়ে আমি যখন রাস্তা ধরে হাঁটছিলাম তখন দাদা ভাই চলে আসেন। সেই দাদা ভাই এসে আমাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন আমি হারতুমের সাথে হওয়া প্রত্যেকটা কথাই দাদা ভাইদের বলি। তখন সেই দাদা ভাইরা বলেন, চোখের পানি মোছো, নিজেকে সামলাও, তুমি যাও, আমরা দেখছি। রাতের বেলা দাদা ভাইরা আসেন আর বলেন, দেখো এখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যা কিনা হয়েছে 25-26 বছর আগে, আর তার রেশ এখনো রয়ে গেছে। আমি জিজ্ঞেস করি যে কি ভুল বোঝাবুঝি? তখন দাদা ভাইরা বলে, সিরাজ যখন এই জমি কিনে তখন জানতো না যে এটা শ্মশান ছিল, এটা ঠিক। তবে এই জমিনে একটা মুসলিম জিনের পরিবারও ছিল।
তুমি যার সাথে কথা বলেছো সেই হারতুম এই পরিবারের মুখ্য। এই মুসলিম পরিবারের একটা বাচ্চা যে কিনা জিন ছিল সে রফিকের সাথে খেলতো। আর যেহেতু রফিকই শুধু ওকে দেখতো, সিরাজ বা তার স্ত্রী কেউই দেখতে পেত না, তারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। এটা স্বাভাবিক। নিজের ছেলে, নিজের সন্তান যদি অলৌকিক কোনো কিছুর সামনে পড়ে এবং আহ, বাবা মা যদি দেখতে পায় যে তার সন্তানের ক্ষতি হতে পারে, তখন যে কেউই চিন্তায় পড়বে। এই অবস্থায় তারা একটা কবিরাজের কাছে যায়। সেই কবিরাজ ছিল একটা তান্ত্রিক, যেটা সিরাজ বা তার স্ত্রী কেউই জানতো না। সেই তান্ত্রিক বাড়ি এসেই বুঝতে পারে যে এই মুসলিম জিনের পরিবারের বাস আছে এখানে। কিন্তু সে সিরাজকে বলে কিছু শ্মশানে বসবাসকারী খারাপ জিনের কথা, এবং তাদের নজর পড়েছে আপনার ছেলের উপর এবং এদের সরাতে হবে। সিরাজ যেহেতু কোনো কিছুই জানতো না, তাই সে রাজি হয়ে যায়। এমন অবস্থায় সেই মুসলিম জিনদের বশ করায়, অর্থাৎ এই অবস্থায় সেই কবিরাজ চিন্তা করে যে সে এই মুসলিম জিনদের বশ করবে এবং তাদেরকে দিয়ে সে তার শক্তি বৃদ্ধি করবে। এই চিন্তাই ছিল সেই শয়তান তান্ত্রিকের। তাই সে তার নিজের কাজ শুরু করে, তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তার এই কাজ করার মধ্যে দিয়ে একটা অঘটন ঘটে যায়। সেই অঘটন হচ্ছে হাতুমের ছেলে এবং নাতি এই তান্ত্রিক মেরে ফেলে। তখন হারতুম সেই জায়গায় ছিল না। তা যদি সে থাকতো তাহলে এই কাজ কোনো সময় এই শয়তান তান্ত্রিক করতে পারতো না। হারতুমের অনুপস্থিতিতে এই তান্ত্রিক এই কাজটা সম্পন্ন করে এবং কাজটা শেষ করবার পর সে বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে। সে এদের সাথে পেরে উঠবে না। অবস্থা বেগতিক দেখে সে সিরাজকে বলে যে এই বাড়ি দ্রুত খালি করতে হবে, তা না হলে বাঁচা সম্ভব না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর সিরাজ বেচারা, সে যে কিছুই জানতো না, সেও সেই তান্ত্রিকের মতো সেখান থেকে চলে যায়। এরপর দাদা ভাইরা আমাকে বলে তুমি সেখানে রফিক, সিরাজ এবং নাহিদকে নিয়ে যাও। তখন আমি তাদের বলি, নিয়ে গেলে যদি ওরা ওদের মেরে ফেলে?" তখন দাদা ভাইরা আমাকে বলে, হাত্তুমকে তো তুমি দেখেছো, হাত্তুমকে দেখে তোমার কি এমন মনে হয়? এই কথা বলে দাদা ভাইরা চলে যান। আমি তখন সিরাজকে সব বলি। তখন সিরাজ চোখের পানি ছেড়ে দেয়, সে কাঁদতে লাগে। আমি তখন সিরাজকে বলি, আপনি যাবেন তো? সিরাজ রাজি হয়। তার পরদিন রাতে আমি সিরাজ, রফিক আর নাহিদকে নিয়ে সেই বাড়িতে ঢুকি, যেখানে সিরাজ 25-26 বছর আগে এসেছিল। বাড়িতে ঢোকা মাত্র সিরাজকে একজন শূন্যে নিয়ে পাশে থাকা একটা ডাইনিং টেবিলের উপর ছুঁড়ে মারে। এমন সময় আমি তাদের ঠেকাতে গেলে সেই অবয়বটা আমার দিকে তেড়ে আসে। হঠাৎ করেই হারতুম সেই অবয়বটাকে তুলে একটা আছাড় দেয় আর দূরে সরে যেতে বলে। আমি হারতুমকে বলি, আপনি তো সব জানেন, এটা একটা ভুল বোঝাবুঝি, আপনি কি তাকে মাফ করতে পারেন না? এমন সময় নাহিদ হারতুমের দিকে দৌড়ে গিয়ে ঝাপটে ধরে, বলে, দাদু, আমার দাদুকে মেরো না। আর দাদি কোথায়? সে সময় পাশে সেই মহিলা অবয়বটা আসে, কিন্তু এবার তার চেহারা দেখা যাচ্ছে না, একেবারে সুশীল পর্দা করা একটা মহিলা। এমন সময় সিরাজের একটা চিৎকার শোনা যায়। সিরাজ তার পেটের ভেতর কাচের টুকরা ঢুকিয়ে ফেলেছে। হারতুম তার সামনে যায় আর বলে, ইয়ে তুমনে কিয়া কিয়া হ্যায়? তখন সিরাজ বলে, অজান্তেই নিজের সন্তানের নিরাপত্তার জন্য আপনার পরিবারের ক্ষতি করলাম। আগুন জেনে হাত দেই, আর না জানলে তো পূর্বেই, তাই না? তাই পাপের প্রায়শ্চিত্ত করলাম। এই কথা বলে সিরাজ সেখানেই নিস্তেজ হয়ে যায়। সিরাজ মারা যায়। ব্যাপারটা এতই আচমকা হয়ে আমার সামনে এসে দাঁড়ায় এবং এতই অতর্কিতে এই ঘটনাটা ঘটে, আমি হতবাক হয়ে যাই। এত দ্রুত এই ঘটনাটা ঘটে যায় আমার চোখের সামনে, আমার করার কিছুই ছিল না। বাবা মা তার সন্তানকে বাঁচাবার জন্য, প্রোটেক্ট করার জন্য কত কি করতে পারেন, কত দূর নামতে পারেন, কত দূর যেতে পারেন, তার ধারণা আসলে আমরা কখনোই করতে পারি না।
আমি তখন সেখানে উপস্থিত সবার দিকে তাকাই, হাতুমের দিকে, রফিকের দিকে, সে মহিলা অবয়বটার দিকে। সবাই নিশ্চল হয়ে এক দৃষ্টে তাকিয়েছিল সিরাজের মৃতদেহের দিকে। আমি বুঝতে পারি হাতুম কাঁদছে, কিন্তু সেটা নীরবে। এটাই ছিল আজকে আপনাদের জন্য ঘটনা, যার নাম ছিল হাতুম। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমরা এভাবেই মহিবুল্লাহ হুজুরের পুরনো যেসব ঘটনা আছে সেসব ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ, আবার নতুন ভাবে, আর একটু ডিটেলসে। আরো অনেক কিছুই থাকবে সেই ঘটনায়, যেগুলো হয়তো আগে আগের বার যখন আপনারা শুনেছেন অতটা ডিটেলসে শোনেননি। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সবারই একটা জিজ্ঞাসা যে হুকুম কখন আসবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আমরা যদি বেঁচে থাকি, ঈদে আপনারা শুনতে পাবেন হুকুমের পরবর্তী পর্ব। আপনারা যারা আমাদের এপিসোড পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে গ্রো করবার জন্য কাজ করবেন, কাজ করেন আমরা জানি। আপনারা আমাদের এপিসোড গুলো লাইক করেন, শেয়ার করেন, যেগুলো আমাদেরকে আরো মানুষের কাছে পৌঁছে দেয়। আর অনেকে আছেন যারা আমাদের ঘটনা শোনেন ঠিকই, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেল বা আমরা যে ঘটনাগুলো শেয়ার করে থাকি সেটা কিছুটা হলেও আপনাদেরকে এক্সাইটমেন্ট দিতে পারে বা আপনাদের মনোরঞ্জনের জন্য কাজ করে, সেক্ষেত্রে হয়তো আমরা আপনাদের কাছ থেকে একটা লাইক বা একটা সাবস্ক্রিপশন পেতেই পারি। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।